রেডিও কলকাতায় চাষবাসের আলোচিত বিষয় হল কৃষি ও আমাদের পরিবেশ। এ বিষয়ে বলবেন ডক্টর সৈকত কুমার বসু, এক্সিকিউটিভ রিসার্চ ডিরেক্টর, PFS, লেথব্রিজ, আলবার্টা, কানাডা। ডক্টর শান্তনু বেরা, বিভাগীয় প্রধান ও সহ অধ্যাপক, প্রাণী উৎপাদন ও প্রতিপালন বিভাগ, প্রাণী চিকিৎসা ও প্রাণীবিজ্ঞান অনুষদ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, বেলগাছিয়া, কলকাতা। সুজয় ভট্টাচার্য, সহকারী শিক্ষক, উচ্চ মাধ্যমিক বিভাগ, কামরাবাদ উচ্চ বিদ্যালয়। চন্দ্রানী চক্রবর্তী ব্যানার্জি, সহকারী শিক্ষিকা, কামরাবাদ উচ্চ বিদ্যালয়। সমগ্র অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনায় আছেন রাজ্যেশ্বর সাহা, সম্পাদনায় সুদক্ষিণা ঘোষাল, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার, সম্প্রচার সহায়তায় রাজু সর্দার। আমি বেবি সর্দার আপনাদের সাথে রয়েছি রেডিও কলকাতায়। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। আসুন কৃষি ও আমাদের পরিবেশ নিয়ে PFS, লেথব্রিজ, আলবার্টা, কানাডার এক্সিকিউটিভ রিসার্চ ডিরেক্টর ডক্টর সৈকত কুমার বসু কি বলছেন। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান কৃষি ও আমাদের পরিবেশ নিয়ে এক আলোচনা। এ বিষয়ে আলোচনা করার জন্য বিশেষজ্ঞ হিসাবে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সৈকত কুমার বসু, এক্সিকিউটিভ রিসার্চ ডিরেক্টর, PFS, লেথব্রিজ, আলবার্টা, কানাডা। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। তো খুব সামনে তো 5ই জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস, আর এই বিশ্ব পরিবেশ দিবসে আমাদের রেডিও কলকাতার চাষবাস অনুষ্ঠানের বিশেষ নিবেদন হিসাবে আমরা রাখছি কৃষি ও আমাদের পরিবেশ নিয়ে। তো স্যার, আপনার কাছে যে বিষয়টা জানার জন্য আমি উদ্গ্রীব হয়ে রয়েছি সেটি হলো যে আমাদের সময়ে অর্থাৎ এই সময় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যাগুলো কি? আচ্ছা, ধন্যবাদ। আজকে আপনাদের অনুষ্ঠানে এসে আমি অত্যন্ত আপ্লুত, খুব ভালো লাগছে আবার অনুষ্ঠানে আসতে পেরেছি বলে। এখন মূলত সামনে সত্যি আমাদের সামনেই রয়েছে বিশ্ব পরিবেশ দিবস বা আজকে বিশ্ব পরিবেশ দিবস। তাই আমাদের সামনে কিন্তু কতগুলো খুব গুরুত্বপূর্ণ সমস্যা উঠে আসছে পৃথিবী জুড়ে। তার মধ্যে প্রধানগুলো কি কি? তার মধ্যে একটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কথা যেটা আমরা বলি, সেটা হচ্ছে যে বিশ্ব উষ্ণায়নের কথা আমরা বলি, বা সমুদ্রের জলোচ্ছ্বাস এবং সমুদ্রের উচ্চতা বৃদ্ধি এবং যেটাকে আমরা বলি আনপ্রেডিক্টেবল ওয়েদার। দেখুন, সারা পৃথিবী জুড়েই না আমাদের যে ওয়েদারের প্যাটার্নটা তো পরিবর্তিত হয়ে যাচ্ছে। যেরকম খুব সহজভাবে বললে আমরা বর্ষার কথাই চিন্তা করি ভারতবর্ষে। ধরুন আমাদের দেশের হিসেব অনুযায়ী এই বিগত ধরুন 100 বছরের অ্যাভারেজ যদি গড় আমরা ভ্যালুটা নিই, তাহলে আমরা দেখতে পাবো যে আন্দামান দ্বীপপুঞ্জ, নিকোবর দ্বীপপুঞ্জ এই জায়গা থেকে শুরু করে ভারতবর্ষে প্রায় 8ই জুন বা এর কাছাকাছি জায়গাটাতে আমাদের বর্ষার আগমন ঘটতো ঐতিহাসিকভাবে। এখন কিন্তু যদি আমরা খুব গভীরভাবে নজর দিই, সেটা আর হচ্ছে না। আমাদের জুন মাসে বৃষ্টি হচ্ছে না, জুলাই মাসে বৃষ্টি হচ্ছে না। বর্ষাকাল আসতে বা মনসুন যেটাকে আমরা বলি, লক্ষ্য করে দেখবেন যে একেবারে সেই জুলাই মাসের শেষ থেকে শুরু করে অগাস্ট, এবং যেহেতু বৃষ্টিটা পিছিয়ে আসছে, এই বৃষ্টি কিন্তু অগাস্ট, সেপ্টেম্বর হয়ে অক্টোবর, ভারতবর্ষের কোনো কোনো জায়গায় নভেম্বর পর্যন্ত বৃষ্টি ছড়িয়ে যাচ্ছে। এখন আমরা হয়তো বলতে পারি বর্ষা তো হচ্ছে,
আগে পিছিয়ে হলে তাতে আমাদের অসুবিধা কি? তাতে আমাদের অসুবিধাটা হচ্ছে এইটাই, যার জন্য বলছি আমাদের কৃষি কার্যের ক্ষেত্রে কিন্তু এটা একটা বিরাট ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশন। অর্থাৎ যে সময় যে ঋতুতে যে চাষবাসগুলো আমরা করতে থাকি বা যার জন্য আমরা প্রস্তুতি নিই, পরিবেশের পরিবর্তনের ফলে আমাদের কি হচ্ছে, বর্ষাটা পিছিয়ে যাচ্ছে, তাহলে সেই পিছিয়ে যাওয়ার ফলে কিন্তু আমাদের চাষাবাদের ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হচ্ছে। অর্থাৎ যে সময় যে চাষটা আমাদের পাওয়ার কথা, যে সময়টা যেটার পিক পিরিয়ড হওয়ার কথা, সেই অপটিমাল ওয়েদার কন্ডিশনটা আমরা পাচ্ছি না, এবং যখন যেটা প্রয়োজন নেই সেই সময় বর্ষাকালটা হওয়ার ফলে আবার সেই যে চাষটা করতেছে তার জন্যও ক্ষতি হচ্ছে। তাহলে এইটা একটা বিরাট বড় সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে সারা পৃথিবী জুড়ে এটা দেখা যাচ্ছে যে মাটির চরিত্র নষ্ট হয়ে যাওয়া। এটাও কিন্তু কৃষি কেন্দ্রিক একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে আমাদের কৃষি ক্ষেত্রের যে টপ সয়েল, আমরা জানি যে মাটির উপরিভাগের যে মাটিটা, সেইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং নিউট্রিয়েন্ট রিচ। এই মাটিটা যদি আমরা ধরে রাখতে না পারি অথবা নষ্ট হয়ে যায়, তাহলে সেটা আমাদের জন্য, সারা পৃথিবীর জন্য একটা খুব সমস্যা। আন্তর্জাতিক সয়েল ইউনিয়ন বা গ্লোবাল সয়েল ইউনিয়ন, ওয়ার্ল্ড সয়েল ইউনাইটেড নেশনের আন্ডারে তারা কাজ করছেন, এবং এই কাজে তারা বিশেষভাবে মৃত্তিকা সংরক্ষণের বিষয়টিতে মানে সারা পৃথিবী জুড়ে এই নিয়ে একটা খুব আলোড়ন, আবেদন এবং কাজ চলছে, যাতে আমরা মাটির সংরক্ষণটা, মাটির স্বাস্থ্যটা ভালোভাবে রক্ষা করতে পারি। না হলে কিন্তু আমাদের কৃষিকার্যের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা। 3 নম্বর, সেটাও কৃষিযুক্ত, কিন্তু সেটা হচ্ছে যে মৌমাছি এবং অন্যান্য পরাগ সংযোজককারী প্রাণীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে সারা পৃথিবী জুড়ে কমে আসা, এবং এদের মধ্যে মৌমাছির অবস্থাটা সব থেকে খারাপ। তার কারণ কি না, আমাদের ক্ষেত খামারের অথবা কলকারখানা থেকে যে বিপুল পরিমাণে দূষণ হচ্ছে, বা প্রয়োজনের অতিরিক্ত যে কীটনাশক ইত্যাদি আমরা ব্যবহার করছি, রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে প্রয়োজনের অনেক অনেক বেশি, এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বন্ধু পোকারাও। আমাদের শত্রু পোকা যেরকম মারা যাচ্ছে, বন্ধু পোকারাও মারা যাচ্ছে, এবং তার মধ্যে মৌমাছির মৃত্যু মিছিলটা একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা কিনা সারা পৃথিবী জুড়ে জঙ্গল সংরক্ষণ বলি, কৃষি সংরক্ষণ কথা বলি, মধুর প্রক্রিয়াকরণের কথা বলি, এবং আমাদের লাইভলিহুড যেটাকে বলি, মানে জীবিকা, মানে চাষ, এগুলোর সাথেই তো সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যুক্ত। তাহলে আমাদের জীবিকার উপরেও কিন্তু একটা বড় ধাক্কা নেমে আসছে। এবং চতুর্থত হচ্ছে আনকন্ট্রোলড পপুলেশন। পৃথিবী জুড়েই, ভারতবর্ষ তো পৃথিবীর এখন সব থেকে পপুলাস দেশ, সেটা তো বড় কথাই, কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গাতে এই মানুষের সংখ্যা অত্যাধিক বেড়ে যাচ্ছে, এবং তার ফলেই রিসোর্স, মানে আমাদের যে সমস্ত পরিবেশগত যে সমস্ত সম্পদগুলো রয়েছে সেগুলোর উপর অতিরিক্ত চাপ পড়ছে, এবং তার ফলে এই যে আমরা দেখতে পাই না যে দেশে দেশে গন্ডগোল, দেশে দেশে যুদ্ধ বিগ্রহ, বা এক জাতি আরেক জাতির উপর আক্রমণ ইত্যাদির একটা বিশদ কারণ কিন্তু একটা রাজনৈতিক, একটা অর্থনৈতিক, আর একটা হচ্ছে এই রিসোর্সের উপর বিপুল চাপ। তাহলে সেই জন্যে আমরা মানব সম্প্রদায় বা মানব সভ্যতার উপরেও আমরা মনে করি যে এই মানব সংখ্যা, জনসংখ্যা অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর যে উপরে যে চাপ পড়ছে, তার ফলে কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় ক্রাইসিস দেখতে পাচ্ছি। এছাড়া সার্বিক পরিবেশ দূষণ, মানে সেটা বায়ু দূষণ বলি, জল দূষণ বলি, এগুলো তো আছেই। তাহলে সামনের দিনে আমাদের এইগুলো খুব গুরুত্বপূর্ণ ইস্যুস, যে বা যেগুলো কারণ, যেগুলো কিন্তু আমাদের পরিবেশ এবং আমাদের জীবন ও জীবিকার উপরে বিশেষভাবে প্রভাব ফেলছে। আপনি খুব সুন্দর করে বললেন। অর্থাৎ আমি আপনার এই প্রশ্নের আগে, মানে আপনার এই উত্তরের আগে আমি প্রশ্ন করতে চাইছিলাম যে কেন আমরা এত দ্রুত বিশ্বব্যাপী জীব বৈচিত্র্য হারাচ্ছি, আপনি তার উত্তর সুন্দরভাবে দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা জিনিস আমি দেখলাম, আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঘুরতে ঘুরতে দেখলাম যে সম্প্রতি যে ধান কাটার সময় তারা একটা বৃহৎ আকার একটা মেশিন নিয়ে আসছে, সেই মেশিনটা দিয়ে তারা ধান কাটছে, ধান কাটার পর সেই ধানগুলোকে ঝাড়াই করে দিচ্ছে, ঝাড়াই করে বস্তা ভরে রেখে দিচ্ছে। ফলে একদিকে যেমন শ্রমের একটা বাঁচানো যাচ্ছে, শ্রমকে কিন্তু অনেকটা মানে বাঁচাতে পারছি, তেমনি আবার কিন্তু ওরা কি বলছে, ওরা মানে জেনে বলুক আর না জেনে বলুক, সেই ধান গাছগুলো, অর্থাৎ যেটাকে খড় বলি, সেই খড়টাকে বলছে পুড়িয়ে দাও, পুড়িয়ে দিলে বলছে পুরো সার হয়ে যাবে। আচ্ছা, আপনি এখানে কি মনে করেন যে পোড়ালে কি জমির উর্বরতা শক্তি বাড়বে না কমবে? এখন এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য স্যার, আপনি খুব সুন্দরভাবে তুলে ধরলেন। সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে কৃষিতে
যেরকম পৃথিবীর সমস্ত ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার ভীষণভাবে বাড়ছে, কৃষিতেও কিন্তু প্রযুক্তি বাড়ছে। এবং সত্যি কথা, আপনার অবজারভেশনটা খুব ভালো। আমি কিন্তু মানে মানে কৃষিতে উন্নত যে সমস্ত রাজ্যগুলো, মানে ধরুন পাঞ্জাব ইত্যাদি জায়গাতে উন্নত প্রকারের কৃষি মেশিন, মানে উন্নত প্রকারের ট্র্যাক্টর, হারভেস্টার ইত্যাদি ব্যবহার হচ্ছে। আমি কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়েও দেখেছি যে চাষিরা সমবায় করে হোক বা তারা ধরুন 10 জন চাষি মিলে একটা ট্র্যাক্টর কিনে হোক, এখন কিন্তু সেই যে বলদ দিয়ে চাষ করা বা টিলার মেশিনের ব্যবহারগুলো মারাত্মকভাবে চলে আসছে। কৃষিতে কিন্তু একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও আমি দেখছি যে একটা হচ্ছে গিয়ে প্রযুক্তির ব্যবহার চলে আসছে। তার একটা বড় কারণ আমি চাষিদের থেকে মানে আমার একটা সার্ভে প্রজেক্টের ক্ষেত্রে জানতে পেরেছি যে তারা না এখন সব সময় চাষের সময় ভালো লেবার সাপ্লাই পাওয়া যায় না। অর্থাৎ এখন পশ্চিমবঙ্গের বাইরেই বলুন, নানান রকম কলকারখানা তৈরি হয়েছে, তো অনেকেই এই সারা বছরের কাজের সুরক্ষার জন্য হয়তো অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছেন। তারা হয়তো কৃষি কাজের সাথে যুক্ত থাকছেন না, হয়তো কোনো কলকারখানায় কাজ করছেন। তাহলে একটি বিশেষ ঋতুতে যখন আমার ধান কাটাই বলুন বা সবজি তোলাই বলুন বা অন্য কোনো ফসল তোলার কাজ বা ফসল বোয়ানোর কাজে যখন আমার লেবারের প্রয়োজন হচ্ছে, তখন যারা চাষাবাদ করেন তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে লেবার অনেক সময় পাচ্ছেন না। এটা একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যে কৃষি লেবার সবসময় পাওয়া যায় না। এই জন্যই আমরা দেখছি যে সময়ের সাথে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। যে এবং এই প্রযুক্তি দেখুন, আজ হোক কাল হোক প্রযুক্তি আমাদের জীবনে আসবেই। আমাদের মানে সার্বিকভাবে আমাদের সমাজ জীবনে বা শহর জীবনে যেরকম ভাবে প্রযুক্তি এসেছে, আমরা তো সেটাকে ঠেকাতে পারছি না। সেরকম কৃষিতেও কিন্তু প্রযুক্তি আসবে এবং সেই প্রযুক্তি আস্তে আস্তে ছড়িয়ে পড়বে, মানুষের সুফল দেখবেন। এবং যেহেতু শর্টেজ অফ লেবার বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে, এই ধরনের প্রযুক্তির প্রসার ঘটবে। কিন্তু 2 নম্বর হচ্ছে যে আমাদের কৃষি বর্জ্য যে জিনিসগুলো হচ্ছে তাতে শুধু খড় নয়। ধরুন আমাদের এই উত্তরবঙ্গে আনারসি ধরি, তাতে যে আনারসগুলোকে তুলে আনা হচ্ছে, আনারসটা কাটার পরে যে গাছের গোড়াগুলো পড়ে থাকছে, তারপর ধরুন যে গাছের পাতা পড়ে থাকছে, তারপরে মানে কি বলে বড় গাছ ছাড়া এই ধরনের চাষ যেগুলোকে তুলে ফেলে আমরা আবার নতুন চাষ করি, এখানে তো প্রচুর পরিমাণে বর্জ্য তৈরি হয়। মানে খড় পোড়ানোটা ভালো কি খারাপের আগে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই ধরনের ফাইবার গুলো নিয়ে কিন্তু আমাদেরই দেশের আশেপাশে, ধরুন এই আসিয়ান দেশ, অর্থাৎ কিনা আমাদের দক্ষিণ পূর্ব ভারতের যে দেশ, যেরকম ওই দক্ষিণ পূর্ব ভারত বলছি, দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত দেশ, ধরুন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপর হচ্ছে গিয়ে ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, লাওস, এই সমস্ত জায়গাগুলোতে এরাও তো আমাদের মতো কিছুটা হলেও, ওদের সাথে জলবায়ুর আমাদের সিমিলারিটি আছে। এরা কিন্তু বিভিন্ন ধরনের যে বর্জ্য, কৃষি বর্জ্য, সেগুলোকে কোনো না কোনো ভাবে ব্যবহার করছে। দু একটা উদাহরণ দিই, যেরকম কলা গাছ, যারা কলা গাছে খেতে চাষ করেন তাদের তো একটা সময় আসে যে কলা গাছগুলোকে এবার কলা গাছের পাতা সংগ্রহ করলাম, মোচা সংগ্রহ করলাম, কলা পেয়ে গেলাম, তারপরে তো এইটার কোনো কাজে আপনার রইলো না। এরপর তো সেটাকে আপনাকে ব্যবহার করে ফেলতে হবে, তাহলে বা তুলে ফেলতে হবে গাছগুলোকে। তারা কিন্তু দেখুন কলা গাছের কাণ্ড থেকে বা কাণ্ড থেকে তারা ফাইবার তৈরি করে ফেলছে, ন্যাচারাল ফাইবার তৈরি করে ফেলছে। আবার ধরুন আনারস গাছের যে পাতা, সেখান থেকে যে ফাইবার তৈরি করা যেতে পারে, এটা কিন্তু আমার কাছেও জানা ছিল না। অন্যান্য অনেক গাছের স্টেম মানে কাণ্ড বা পাতা থেকে ফাইবার তৈরি হয়, ন্যাচারাল ফাইবার, তারা কিন্তু সেই সমস্ত ফাইবার তৈরি করতে পারছেন। এবং বায়োফ্রেন্ডলি, মানে এখন তো পরিবেশ দূষণ কমানোর জন্য আমরা বায়োলজিক্যালি ডিগ্রেডেবল যে সমস্ত প্রোডাক্ট, তাদের দিয়েই ধরুন বস্ত্র বলুন, তারপর বলুন ব্যাগ ইত্যাদি আমাদের নিত্য প্রয়োজনীয় নানান রকম জিনিসপত্র তৈরি করছি। তারাও কিন্তু এইগুলোকে তারা দেখছেন যে এই চাষের যে বর্জ্য পদার্থ, সেইগুলোকে তারা আইদার ধরুন কম্পোস্ট করার জন্য, চাষের সার হিসেবে, সবুজ সার হিসেবে ব্যবহার করার জন্য বিভিন্ন দেশ শুধু কৃষিতে উন্নয়ন নয়, কিন্তু কৃষির বর্জ্য যে পদার্থগুলো রয়েছে সেটাকে কিভাবে সাস্টেনেবল বা টেকসই প্রযুক্তিতে পরিবর্তিত করতে পারেন তার উপর একটা কাজ করছেন। এইবার আপনি খড় পোড়ানোর ক্ষেত্রে, এইবার একটা লিমিটেড অ্যামাউন্টে খড় যদি পোড়ানো হয়, আপনি যদি পোড়ান, এই আমি মানে অতি সাধারণ একটা এক্সাম্পল দিই, সিগারেট, এই যে যারা তামাক সেবন করেন বা সিগারেট খান, আপনি যদি সিগারেটের ছাইটা সংগ্রহ করেন এবং তারপরে কেমিক্যাল টেস্ট বা অ্যানালিসিস করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে তার মধ্যে কিন্তু খনিজ, মানে আমাদের গাছে যে মাইক্রো এলিমেন্টস, ম্যাক্রো এলিমেন্টস যেগুলো লাগে সেগুলো সব ডিটেক্ট করতে পারা যায়। তাহলে ছাই হয়ে গেলে, মানুষের দেহ ছাই হয়ে গেলেও তার মধ্যে যেরকম সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম
ম্যাগনেসিয়াম সমস্ত কিছু পাওয়া যায়, গাছের প্রোডাকশনটাকেও আপনি ছাই করে ফেললে তাতেই কিন্তু এই খনিজ পদার্থগুলো পাবেন। কিন্তু তার ফলস্বরূপ হচ্ছে যে আগেকার সময় আমাদের চাষাবাদ যা ছিল আর এখন যে চাষাবাদের ব্যাপ্তি হয়েছে, যদি বিপুল পরিমাণে লোকে খড় পোড়াতে শুরু করে, যেটা কিনা আমাদের পাঞ্জাব হরিয়ানার একটা সাংঘাতিক সমস্যা, যে এত বেশি লোক খড়গুলো পুড়িয়ে ফেলতে চাইছেন, সেই পোড়ানোর ফলে এটা একটা দুটো তিনটে চারটে জায়গা তো নয়, মানে একার আফটার একার লোকটি এইটা কাজ করলে তার থেকে যে ভয়ঙ্কর বায়ু দূষণটা হচ্ছে, সেটা কিন্তু আমাদের একটা বিরাট বড় সমস্যার দিকে ঠেলে দিচ্ছে। মানে আমরা জমিতে যে পরিমাণে ধরুন সার ব্যবহার করব বলে যে ভাবছি, যেটা মাটির পুষ্টিকরণ করবে, সেই পুষ্টিকরণ থেকে আমাদের যা পরিবেশ দূষণ হচ্ছে, আপনারা প্রত্যেক বছরই জানেন যে দিল্লিতে প্রায় অনেক সময় স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে দিতে হচ্ছে, পার্লামেন্ট বন্ধ রাখতে হচ্ছে, এত ভয়াবহ পরিবেশ দূষণ হচ্ছে, সেটাও তো শরীরের জন্য সুস্থ নয়। সুতরাং ভারতের প্রেক্ষাপটে রেস্ট্রিক্টেড যদি আমরা কেউ আবার একজন দুজন একটু খড় পোড়ালো, এটা আলাদা কথা, তার জন্য বিরাট কিছু প্রভাব পড়ে না। কিন্তু সমষ্টিগতভাবে একটা গোড়া রাজ্য জুড়ে, যেটা কিনা পাঞ্জাব হরিয়ানাতে প্রত্যেক বছর হচ্ছে, যে তারা গম চাষের পরে বা সর্ষে চাষের পরে এই শুকনো খড়গুলোকে আগুন লাগিয়ে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছেন, সেই নষ্ট করতে গিয়ে একটা ভয়াবহ রকম পরিবেশ দূষণ হয়ে উঠছে। এইটাকে কিন্তু আমাদের মানে খুব চিন্তা করতে হবে এবং এর কার্যকরী ব্যবস্থা করতে হবে। তাহলে এক হচ্ছে যে এই যে আমি মনে করি, এক হচ্ছে এই খড় ইত্যাদি এগুলো আমরা পাচ্ছি, এটা তো খালি ধান গম নয়, আপনার ধরুন শস্য থেকে শুরু করে সব রকম চাষ, এই পাট থেকে শুরু করে সব জায়গায় আপনি কিছু না কিছু এই কাঠামোগত জিনিসগুলো পাবো, মানে বর্জ্য যেগুলো আমাদের আগের জায়গা থেকে উঠে আসছে, সেটা কিছুটা সার হিসেবে ব্যবহার করা, কিছুটা পশুখাদ্য হিসেবে ব্যবহার করা যায় কিনা দেখা, অথবা তাকে প্রক্রিয়াকরণ করে অন্য ইন্ডাস্ট্রিয়াল মানে আমরা প্রোডাক্ট তৈরি করতে পারি কিনা, সেটা নিয়ে কিন্তু আমাদের গবেষণা হওয়াটা ভীষণ জরুরি। অন্যান্য দেশে কিন্তু এই নিয়ে ভালো কাজ হচ্ছে, মানে এর জন্য আমাদের আমেরিকা ইউরোপের দিকে তাকানোর প্রয়োজন নেই। এই থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতেই কিন্তু এই কৃষি বর্জ্য থেকে খুব ভালো কাজ হচ্ছে। আমি বললাম যে আপনাকে যে কি বলে যে বিভিন্ন গাছের পাতাগুলো থেকে ফাইবার তৈরি, নানান ধরনের ফাইবার তৈরির কাজ চলছে এবং তার থেকে নানান রকমের উৎকৃষ্ট ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট তৈরি হচ্ছে। আমাদের কলা গাছের যে ফাইবার, সেই এটা তো দক্ষিণ আমেরিকাতেও আমরা দেখেছি বিপুল পরিমাণে ফাইবার, সেগুলোকে ডাই করা এবং ট্র্যাডিশনালি তারা নানান রকমের হ্যান্ডিক্রাফটস এবং দৈনন্দিন জীবনে কাজে লাগে, সেই ম্যাট, মাদুর, জামা কাপড় থেকে শুরু করে নানান রকম জিনিস করছে। আবার এও দেখলাম আমরা সুপারি গাছের ওই যে পাতার নিচের অংশটা, সে মানে খোলা, সেটা দিয়ে খাবারের প্লেট তৈরি করছে, ভীষণ ভাবে সুন্দরভাবে খাবারের প্লেট তৈরি হচ্ছে। আপনাকে আরেকটাও বলি, এখন ওই কচুরিপানা দূষণ তো আমাদের একটা গ্রাম বাংলার একটা বড় সমস্যা, যে পুকুর টুকুর ইত্যাদি, এই সাঁতরাগাছি ঝিল যেটা খুব বিখ্যাত, দেখবেন তাতে পাখি আসা কমে গেছে। তার একটা বড় কারণ বলা হয় যে এত বেশি ঝাঁঝি এবং অন্যান্য জলজ উদ্ভিদের সংখ্যা বেড়ে যাচ্ছে, বিশেষ করে আশেপাশে জায়গাগুলো, ক্ষেত খামার, এগুলো থেকে ওই জলে ধোয়া নিউট্রিয়েন্ট মানে হচ্ছে গিয়ে খনিজ পদার্থ, তারপর হচ্ছে গিয়ে চাষাবাদের যে ফার্টিলাইজার, এগুলো জলের মধ্যে চলে আসার ফলে এইসব গাছের সংখ্যা বেড়ে যাচ্ছে। অনেক জায়গাতে কিন্তু এই আপনার হচ্ছে গিয়ে আমরা দেখতে পেয়েছি বহু লোক এটার থেকে কিন্তু ওই মানে ফাইবার তৈরি করছেন, এর থেকে কাগজ তৈরি করছেন কচুরিপানার পাতা বা কাণ্ড থেকে, এবং তার থেকে কিন্তু আমাদের বাড়ি সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে থালা প্লেট শুরু করা থেকে, গিফট বক্স থেকে শুরু করে এমনকি মলাট দেবার যে কাগজ সেটা পর্যন্ত তৈরি করছেন। এরকম উদ্ভাবনী কাজ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গতেই আমি হতে দেখেছি। মানে আমি নিজেই এইগুলো নিয়ে অনেক লেখালেখি করেছি বা এরকম সংখ্যক যারা কাজ করছেন তাদের সাথে মেলামেশা করেছি। একটা উদ্যোগ আছে, এই উদ্যোগটাকে আরো বাড়িয়ে দেওয়া উচিত, যে আমরা এই কৃষি বর্জ্যটাকে কিভাবে আরো মোর ইউটিলাইজেবল কাজ হিসেবে করতে পারি, তাকে আমরা কঠিন বর্জ্য থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে পরিবর্তন করতে পারি কিনা, তার থেকে সেকেন্ডারি প্রোডাক্ট পাই কিনা, এর থেকে পশু খাদ্য তৈরি করতে পারি কিনা, ইত্যাদি ইত্যাদি। আজকাল দেখবেন অনেক জায়গায় আমি দেখেছি, গ্রাম বাংলায় দেখে ভীষণ ভালো লাগলো এই মডেলটা, যে কারো কারো ওই ধরুন পুকুর ছিল, বেশ বড় পুকুর, তাতে তারা মাছ চাষ করতেন। এখন সেই পুকুরগুলোর উপরে তারা হচ্ছে গিয়ে ওই মাচা বেঁধে তারপরে খুব সুন্দর করে হাঁস চাষ অথবা মুরগি পালন করছেন, এবং মুরগির যে বর্জ্য বা হাঁসের যে বর্জ্য সেটা পুকুরে গিয়ে পড়ছে, তাতে সেই পুকুরের মাছগুলো খাচ্ছে। আবার তার আশেপাশে তারা একটু জলাজঙ্গল জায়গা মতো করে রেখেছেন, সেখানেই মুরগিরা, হাঁস বা তারা চরাচর করছে। এটাকে ফ্রি রেঞ্জ পোল্ট্রি বলে কনসেপ্টটা তৈরি করা যে বিদেশে ছিল, আমাদের দেশেও কিন্তু এই মডেলটা উত্তর 24 পরগনার একাধিক জায়গায় আমি দেখেছি এবং খুব ভালো করে কাজ করছেন।
অনেকে তার সাথে আমি দেখেছি যে ধরুন ওই ফুলকপি বাঁধাকপি তাদের হয়তো চাষ করেছেন, এক্সেস যে পাতা ইত্যাদি পড়ে রয়েছে সেগুলোকে মাছের জন্য আবার পুকুরের মধ্যেও দিয়ে দিয়েছে। আমি কিন্তু জানতাম না যে মাছ এগুলো ভালো খায়। আমি দেখেছি কলা পাতা দিয়ে দিলেও প্রচুর মাছ যারা চাষ করছেন তারা কিন্তু এই গাছের পাতাগুলোকে খায়, খাদ্য হিসেবে ব্যবহার করে। তাহলে যারা চাষি তারা একই সাথে পোল্ট্রির কাজটাও করতে পারলেন বা ডাকারির কাজটাও করতে পারলেন, আবার একই সাথে তাদের মাছ চাষের যে প্রোডাকশন কস্ট মানে মানে মাছের খাবারের কস্টটা কিন্তু তারা কমিয়ে ফেলতে পারছেন এই ন্যাচারাল প্রসেসের মধ্যে, খাদ্য ইত্যাদি পরিবর্তন করার মধ্যে। তো এটা এই ধরনের ইন্টিগ্রেটেড ফার্মিংটা আমি মনে করি আমাদের দেশে বিশেষ করে পরিবেশ বান্ধব হিসেবে কিন্তু ভালোভাবে উঠে আসছে। হ্যাঁ, এ প্রসঙ্গে আমি একটু বলি, আমি ওই গোবরডাঙ্গায় গিয়েছিলাম এই মানে একটা অনুষ্ঠানে, তো সেখানে দেখেছি ওরকম যে ওখানকার পুকুরগুলো এবং ওখান যে পোল্ট্রি ফার্মগুলো এত পরিষ্কার এবং এত মানে ওরা হাইজিন মেনটেন করে যে ওখানে বসে মানে পোল্ট্রির সামনে বসে বসে আমরা সময় কাটাতে পারি বা নদী খাল বিল যেগুলো পুকুর আছে। একটা ভালো জিনিস লক্ষ্য করে দেখুন, এখন তো একটা মানে গ্রীষ্মের তাপদাহটা আরো বেড়েছে। মানে দেখুন এই মুহূর্তেই কলকাতায় আপনি প্রায় দেখতে পাবেন, আমাদের তো প্রায় রোজই দেখছি এই 38 থেকে 40, কখনো কখনো 37-38 টেম্পারেচার উঠছে। গ্রাম বাংলাতেও কিন্তু গাছপালার জন্য অনেক সময় আমরা বুঝতে পারি না, সেখানেও তাপমাত্রা বাড়ছে। আমি দেখেছি যেসব ক্ষেত্রে ইন্টিগ্রেটেড ফার্মিং যারা করছেন এই জলও কিন্তু গরম হয়ে যায়। দেখবেন মাছেরা দুপুরের একটা বিশেষ সময় কোথাও গাছে মানে পুকুরের ধারে কোথাও গাছ থাকলে তার ছায়া পড়লে তার দেখবেন মাছের ঝাঁক সেখানে গিয়ে আশ্রয় নেয়, কারণ জলটা তাদের জন্য গরম হয়ে উঠছে। অনেক সময় দেখবেন কোনো চাষি পুকুরের মাঝখানে তাল পাতার একটা প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে ছায়া তৈরি করার জন্য, যে দিনের সর্বোচ্চ তাপ যখন উঠছে তখন মাছেরা সেখানে গিয়ে আশ্রয় নেবে। এই যারা ইন্টিগ্রেটেড ফার্মিং বা নিবিড় ফার্মিং করছেন, অর্থাৎ মুরগি বা ওই ধরুন মানে কি বলে হাঁসের খামার করেছেন পুকুরের উপরে, তাহলে সেখানে কিন্তু একটা ন্যাচারাল শেড তৈরি হচ্ছে। আমি অনেক সময়তেই দেখেছি যে মাছেরা বিপুল সংখ্যায় ঠিক মুরগির খামারের তলায় তারা জড়ো হচ্ছে এবং সেখানে মুরগির মানে বর্জ্য পদার্থগুলো পরে সঙ্গে সঙ্গে তারা খাদ্য হিসেবে গ্রহণ করছে। আবার দুপুরের বিশেষ গরমের সময় তারা বিশ্রামের জন্য এই জায়গাটায় চলে আসছে। এতে কিন্তু মাছের শারীরিক বৃদ্ধিটাও ভালো হচ্ছে বলে আমাকে মাছের খামারিরা বললেন। এটা আমি নতুন দেখলাম, দেখে আমার খুব ভালো লাগলো। অনেকে যেরকম করেছেন পুকুরের চারিদিকে আলের ধারে পেঁপে গাছ, না মানে স্লিপ গাছ, স্ত্রী পেঁপে পুরুষ পেঁপে বসিয়ে দেখেন। এখন আপনি জানেন যে পাকা পেঁপের একটা ভীষণ মানে শহরাঞ্চলে ভীষণ ডিমান্ড রয়েছে, বেশ ভালো দাম, এবং কাঁচা পেঁপে তো মেডিসিনালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও পেঁপে পাতা ওই ডেঙ্গু ইত্যাদি ট্রিটমেন্টের জন্য খুব ব্যবহার হচ্ছে। পেঁপে পাতা খেতে বলা হচ্ছে প্লেটলেট কাউন্ট বাড়ানোর জন্য। এখন কিন্তু শহরাঞ্চলে এই ডেঙ্গু সিজনে পেঁপে পাতার মারাত্মক দাম, আপনি বাজারে পাবেন না। পেঁপে পাতার আঠা, হ্যাঁ, পেঁপে পাতার আঠা এই ধরনের মানে আমরা বলছি যারা উদ্ভাবনী কৃষি ব্যবস্থাগুলো নিয়ে চিন্তা করছেন তারা খালি একটা জিনিস নিয়ে কাজ করছেন না। এই মানে একই সাথে আবার এই পেঁপে পাতা পড়ে গেলেও আমি দেখছি যে তারা কিন্তু মাছেরা এসে টুকরো টুকরো পেঁপে পাতা খাচ্ছে। বা ধরুন অনেক পেঁপে আছে না যেটা পাখিতে খেয়ে গেছে, যেটা বাজারজাত করা যাবে না, আমি দেখছি তারাই খারাপ হয়ে যাওয়া ফল ইত্যাদি গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে পুকুরের জলে দিয়ে দিচ্ছে এবং মাছেরা ঝাঁপিয়ে পড়ছে। তাহলে মাছেদের জন্যও ভালো যে আপনারা একদম আমরা যে সিনথেটিক খাবারটা দিচ্ছি তার সাথে এই যে ন্যাচারাল খাবারটা দিচ্ছি তার মধ্যে কিন্তু নানান রকমের প্রোটিন, মিনারেল, ভিটামিন, এনজাইম তাদের খাবারের মধ্যে যাচ্ছে। যেরকম আমরা বলি না যে শাকসবজি ব্যালেন্স করে আমরা যদি আমিষ নিরামিষ মিশিয়ে খাই শরীরের জন্য একটা ব্যালেন্স ডায়েট হয়, তাদের ক্ষেত্রেও তাই। আমি মনে করি এই ধরনের চাষ যেগুলো আজকাল উঠে আসছে এবং আমাদের কৃষক বন্ধুরা বিভিন্ন জায়গায় নিজেরাই এগুলোকে পরিচালন করছেন, উদ্ভাবন করছেন, এই কৃষি বান্ধব চাষ আমাদের দেশে এবং পরিবেশ সুরক্ষার কথা বলে বা আমাদের ভবিষ্যতের জন্য সাস্টেইনেবল এগ্রিকালচার বা টেকসই কৃষি পদ্ধতির কথা যদি চিন্তা করি তাহলে কিন্তু এইগুলো খুব ভালো কাজ। জমিগুলোকে ফেলে না রেখে তাকে উদ্ভাবনী পদ্ধতিতে কোনো না কোনো চাষের মাধ্যমে নিয়ে আসা এবং একাধিক চাষকে একসাথে করে ইন্টিগ্রেটেড ফার্মিং যে কনসেপ্টটা উঠে আসছে এবং বিশেষভাবে আমাদের পশ্চিমবঙ্গে অনেক জায়গায় সেটার ব্যবহার করছে, আমি মনে করি এটা একটা খুব ভালো মানে পদক্ষেপ। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের প্রকৃতি সংরক্ষণে আমরা কোথায় পিছিয়ে আছি? প্রকৃতি সংরক্ষণে পিছিয়ে মানে আমি বলবো না যে, অনেকে হয়তো বলবেন পরিবেশ বিষয় হিসেবে যে আমরা কিছু করছি না বা আমরা সেরকম, কিন্তু আমাদের চিন্তা করে দেখতে হবে, ধরুন যদি ভারতবর্ষের কথাই আমি ধরি তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের কি ভয়াবহ জনসংখ্যা, এটা তো আমরা সবাই জানি। তাহলে এই যে বিপুল জনসংখ্যা, এদের জন্য খাদ্য সুরক্ষা
বা আমাদের চাকরির সুরক্ষা, কাজের সুরক্ষা, এগুলো তো সরকারকে ভাবতে হচ্ছে। তার ফলেও তো যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কৃষি ক্ষেত্রগুলো বাড়ছে বিভিন্ন জায়গায়, আমাদের জঙ্গল অনেক সময় লিগালি ইলিগালি কমে আসছে, আমাদের কলকারখানার প্রয়োজন তো রয়েছেই, এত মানুষ তোকে কাজ দিতে হবে, নাহলে তারা চলবে কি করে? তাহলে সরকার সেই সব কাজ করার জন্য বা কাজ বন্টন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের হচ্ছে গিয়ে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার একটা ব্যাপার রয়েছে। তাহলে এই জনসংখ্যার সাথে জড়িত যে যে কারণের জন্য আমাদের মানে মানবতার ডেভেলপমেন্ট গুলো করতে হচ্ছে, সেই প্রত্যেকটা ডেভেলপমেন্টের সাথে তো কোনো না কোনো ভাবে পরিবেশ যুক্ত। অর্থাৎ কি আমি বলতে চাইছি, অর্থাৎ আমি এইটা বলতে চাইছি যে আপনি যদি একটা রাস্তা তৈরি করতে হয়, রাস্তা না তৈরি করলেও তো চলবে না, যে আমার কৃষিজাত পণ্য বা আমাদের হচ্ছে গিয়ে শিল্পজাত পণ্যগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাবে, মানুষের যাতায়াত থেকে শুরু করে আমাকে রাস্তাঘাট, ব্রিজ, রেলওয়ে ইত্যাদি তৈরি করতে হবে। সেই তৈরি করতে গেলেই তো আমাদের পরিবেশের উপর কিছু না কিছু ধ্বংস নামছেই হচ্ছে, আমাদের গাছ কাটতে হচ্ছে, রাস্তা পরিষ্কার করতে হচ্ছে, জঙ্গল পরিষ্কার করতে, জঙ্গল কেটে রাস্তা তৈরি করতে হচ্ছে। কিন্তু এইটা থেকে তো আমরা বেরোতে পারছি না, কারণ আমাদের জনসংখ্যা বিশাল। কিন্তু পরিবেশের কথা যদি না ভাবি, তাহলে তো আমরা এইটাকে মানে আমরা আজকে দেখতে পাচ্ছি যে চাকরি সংস্থান হলো বা একটা ফ্যাক্টরি তৈরি হলো, কিন্তু কিছুদিন বাদে প্রকৃতিটা না থাকলে তো আমাদের চাষ ফ্যাক্টরি সমস্ত কিছু ইম্প্যাক্টেড হবে। তাহলে তার জন্য যে কার্যকরী ভূমিকাটা নেওয়া, অর্থাৎ সামাজিক বনসৃজন করা, যে সমস্ত জায়গায় ধরুন চাষ করতে পারা যাচ্ছে না এই মুহূর্তে বা জমিটা নষ্ট হয়ে গেছে, সেইগুলোকে কোনোভাবে সামাজিক বনসৃজনের মধ্যে আনা যায় কিনা, কার্যকরী অর্থনৈতিক বৃক্ষ সেখানে লাগানো যায় কিনা, বা অন্য ধরনের বিকল্প চাষ করতে পারা যায় কিনা, এইগুলো নিয়ে ভাবতে হবে। গাছ তো শুধু লাগালে হবে না, আমাদের গাছ থেকে বেনিফিটটা আমরা তখনই পাবো যদি আমরা গাছকে বড় করতে পারি, অর্থাৎ সে অ্যাডাল্ট স্টেজে যাবে এবং সে ফল ফুল বীজ তৈরি করতে পারবে। তাহলে আমি ধরুন 10টা গাছ লাগালাম, কিন্তু 10টা গাছ লাগানোর থেকেও গুরুত্বপূর্ণ যে আমি 3টে গাছকে বাঁচিয়ে বড় করলাম। আমরা হাজার হাজার গাছ লাগাচ্ছি, তার মধ্যে 80%ই মরে যাচ্ছে। তাহলে আমাদের তো বনসৃজনটা করতে পারছি না। আমাদের বনাঞ্চলগুলোকে বাড়াবার জন্য সামাজিক বনসৃজনই হোক, আমাদের রাস্তার দুদিকের পাড়ের জায়গাগুলোতেই হোক, আল হোক, ক্ষেত হোক, সব জায়গায় যেভাবে জঙ্গল বাড়ানোর দরকার বা গাছপালা লাগানোর দরকার, সেই জিনিসটা আমাদের হয়ে উঠছে। আমাদের শহর অঞ্চলেও তো সবুজীয় প্রক্রিয়াকরণের প্রচুর প্রয়োজন রয়েছে এবং সুযোগও রয়েছে। সেই জায়গাগুলোতে আমাদের বৃক্ষ দিয়ে আমাদের যেরকম ফ্যাক্টরি তৈরির ব্যাপারে আমরা উদ্যোগশীল, কৃষি জমি বাড়ানোর ক্ষেত্রে আমরা উদ্যোগশীল, একইভাবে যেখানে সুযোগ পাবো সেখানে যাতে আমরা সবুজের আভা ছড়িয়ে দিতে পারি, সেটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হওয়া উচিত। এবং একই সাথে কৃষি বান্ধব যেরকম আমরা করব, শিল্প বান্ধব যেরকম আমরা করব, আমাদের দেখতে হবে যে প্রযুক্তিটা নেওয়ার চেষ্টা করছি বা যে ধর্মের কৃষি পদ্ধতি আমরা ব্যবহার করছি বা শিল্প পদ্ধতি ব্যবহার করছি, সেগুলো যেন আমাদের পরিবেশ বান্ধব হয়, অর্থাৎ পরিবেশের উপর যেন আমরা ক্ষতিটা কমাতে পারি। এর জন্য প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। ফ্যাক্টরি থেকে যে জল আমরা ব্যবহার করছি আমাদের উৎপাদনের ক্ষেত্রে, আমি যদি মানে দায়িত্ব জ্ঞানহীন ভাবে সেই জলটাকে প্রকৃতির মধ্যে ছেড়ে দিই, সেই জলকে শোধন করার কোনো উদ্যোগ, কোনো উদ্দীপনা আমাদের মধ্যে যদি না থাকে, তো এটা তো খালি নিয়ম করে সরকারের পক্ষে রক্ষা করা সম্ভব নয়। প্রত্যেককে এই ব্যাপারে দায়িত্ব নিতে হবে। তাহলে সবাই যদি দায়িত্ব নেয়, আমরা কিছুটা হলেও পরিবেশের এই যে ক্ষতিকারক দিকটা রয়েছে সেটাকে আমরা কমাতে পারবো। আমাদের সেটা বুঝতে হবে। তাহলে সেই জায়গাটা বুঝে আমরা সকলে যদি উদ্যোগী হই এবং সকলে যদি নিজের কাজটাকে সঠিকভাবে করি, তাহলে আমরা কিন্তু উন্নয়নের সাথে সাথে পরিবেশ রক্ষাটাকেও করতে পারবো বা সেই দিকে আমাদের নিয়ে যেতে পারবো। এইটা হচ্ছে আমার মত। আমার বিশ্বাস হচ্ছে যে এখন যা বর্তমান পৃথিবীর পরিস্থিতি, তাতে বাস্তুতন্ত্র এবং অর্থনীতিকে একসাথে চলতে হবে। অর্থাৎ ইকোলজি অ্যান্ড ইকোনমি নিডস টু ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড। অর্থাৎ আমি যদি শিল্প সম্প্রসারণ করি, আমার জঙ্গল সম্প্রসারণ করার জন্য আমাকে কাজ করতে হবে। আমি যেখানে সুযোগ পাবো সেখানে সামাজিক বনসৃজন সৃষ্টি করার চেষ্টা করব বা গাছ লাগাবার চেষ্টা করব, গাছকে বাজাবো, প্লান্টেশন তৈরি করার যদি চেষ্টা করি, তাহলে জঙ্গলের যে জায়গাটাকে নিচ্ছি, তাহলে আমি যদি অন্য কোনো জায়গা থেকে সেই জায়গাগুলোকে রিপ্লেস করার চেষ্টা করতে পারি, সেগুলো আপনাকে করতে হবে। অনেক জায়গায় মানে ধরুন কৃষির জন্য ব্যবহার হচ্ছে না বা জমি নষ্ট হয়ে গেছে এমন প্রচুর জমি পশ্চিমবঙ্গে, কেন সারা ভারতবর্ষে ছুড়ে জায়গায় রয়েছে, সেই মানে কৃষির জন্য সুটেবল নয়, সেই সমস্ত জমিগুলোকে তো আমরা জঙ্গলে পরিবর্তন করতেই পারি। প্রকৃতি তো সেই জায়গাটাকে খালি রাখে না। তাহলে সেই বিষয়ে উদ্যোগী হওয়াটা কিন্তু দরকার। আমরা কৃষিতে যতটা মনোযোগী, শিল্প বৃদ্ধিতে যতটা উদ্যোগী, জঙ্গল বৃদ্ধির ক্ষেত্রে সেই উদ্যোগ বা উৎসাহটা আমাদের নেই।
এই হচ্ছে আমাদের সমস্যা। আমরা যদি দুটোকে যুগপৎ করতে পারি তাহলে আমরা কিছুটা হলেও আমাদের নিজেদের রক্ষা করতে পারবো। কিন্তু এই যে আমি আপনার এই কথা প্রসঙ্গে আমি বলি, মানে এটা আমার একমত, একদম আমার নিজস্ব মত। তো সেক্ষেত্রে কি আমাদের মধ্যে কোনো অনুপ্রেরণার অভাব ঘটছে যে স্কুল লেভেলে বা কলেজ স্তরে যে জঙ্গল সৃষ্টি করা বা সেই যে যেটা আপনি বললেন আপনার আলোচনার মধ্যে দিয়ে, সেইটাকে কোনোভাবে ভ্রান্তি ঘটছে বা খামতি ঘটছে? আমার যেটা মনে হয় যে আমাদের এটা মানে পশ্চিমবঙ্গ নয়, আমি যদি পুরো ভারতবর্ষের পরিপ্রেক্ষিতেই দেখি তাহলে যেটা হচ্ছে যে আমাদের সমস্ত শিক্ষাটাই হচ্ছে গিয়ে একটা মুখস্থকরণ, মানে পরীক্ষার জন্য পড়া। আমাদের কিন্তু ছোট থেকে উঁচু ক্লাস মানে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এই শিক্ষার প্রতিটা লেভেই কিন্তু আপনি বিজ্ঞান নিয়ে পড়ুন, কলা বিষয়ে পড়ুন বা সমাজ বিজ্ঞান নিয়ে পড়ুন, যে বিষয়ে থাকুন না কেন, এখন কিন্তু পরিবেশ বিজ্ঞান পড়ানো হয় এবং ছাত্রছাত্রী জনসাধারণের মাধ্যমে পরিবেশ সচেতনতা কিন্তু আছে। আমি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে গ্রাম্য বধূ যিনি হয়তো মানে গৃহকাজ কর্মের সাথেই যুক্ত এবং হয়তো ক্লাস 2, 3 বা ক্লাস 5 পর্যন্ত পড়েছেন, তাদের ক্ষেত্রেও সার্ভে করে দেখেছেন যে প্লাস্টিক ফেলা উচিত নয়, বর্জ্য যত্রতত্র ফেলা উচিত নয়, এবং এই যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে তার ফলে যে আমাদের সুন্দরবনে নানান রকম পরিবেশ দূষণ, বাদাবন উঠে গিয়ে তার জায়গায় যে আমাদের ঝড়ের মানে ইন্টেন্সিটি গুলো বাড়ছে, এটা কিন্তু মানুষ জানে। কিন্তু জানলেও এইটা কার্যকারী জীবনে তার প্রয়োগের ক্ষেত্রে একটা অভাব রয়েছে। অর্থাৎ আমাদের শিক্ষাটা শুধুমাত্র প্রথাগত শিক্ষা হয়ে যাচ্ছে, এটা ফলিত শিক্ষা হচ্ছে না। অর্থাৎ আমাদের জীবনে আমরা অনুসরণ করছি না। যেরকম কথা বলি যে একটা হাইওয়ে তৈরি হলো, হ্যাঁ, একটা জনপদের মধ্যে আমাদের প্রয়োজনের জন্য একটা হাইওয়ে তৈরি হলো এবং রাস্তা তৈরি হলো, 6 লেন তৈরি হলো, সমস্ত কিছু। তার আশেপাশের যে জায়গাটা যেখান থেকে গাছ কাটা হলো, যেখান থেকে গাছ সরিয়ে নেওয়া হলো, এই যে কার্যক্রমটা হয়ে যাওয়ার পরে রাস্তার দুদিকের যে বনসৃজন করার সুযোগটা রয়েছে, সেই জায়গাটাতে কিন্তু আমরা গিয়ে দেখবো যে কন্ট্রাক্টর তার কাজ করে বেরিয়ে যাচ্ছে বা নামকা ওয়াস্তা কিছু গাছ লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে। আমি যদি একটা গাছের নষ্ট হয়ে যাওয়ার জায়গায় 100টা চারা পুঁতি, তাহলে আশা করবো অ্যাটলিস্ট 50% চারাকে আমি বড় করে তুলতে পারবো। এবং তার জন্য সামাজিক বনসৃজনের জন্য আমাকে লোক রাখতে হবে, মনিটরিং করতে হবে, সার্ভিলিয়েন্স করতে হবে। কিন্তু রাস্তা তৈরির সময় আমরা যে গুরুত্বটা দিচ্ছি বা যেভাবে মনিটরিং করছি, ওই গাছগুলোকে লাগিয়ে দেওয়ার পরে সেটা গরু ছাগল খেয়ে গেল না, গাছ উঠে গেল না মরে গেল, সেই বিষয়ে আমাদের কোন রকম দায়িত্ব কর্তব্য থাকছে না। এই জায়গাটাতেই আমরা কিন্তু জানি এটা করা প্রয়োজন এবং আমরা করেওছি, কিন্তু সেইটাকে ধারাবাহিকভাবে পরিবেশের জন্য লেগে থেকে বড় করার যে প্রচেষ্টাটা, সেইটার কিন্তু একটা সার্বিক অভাব আছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল আপনাকে দিই। আপনি যদি কখনো বেশি দূরে যাওয়ার দরকার নেই, ভারত থেকে ভুটানে যান, মানে অনেক সময় আমরা হয় না ওই শিলিগুড়ি থেকে সোজা গিয়ে তারপরে ওই জায়গাটা আমার নাম বলছে ভুটান বর্ডার ক্রস করে ফুনশিলিং পর্যন্ত, যে পর্যন্ত আপনারা ভুটানের থিম্পু আগে পর্যন্ত যেতে পারেন। যদি এইটুকু রাস্তা কারো যাওয়ার সুযোগ হয়ে থাকে তাহলে কিন্তু ভারত আর ভুটানের পরিবেশের মধ্যে মানুষ আকাশ পাতাল তফাৎ দেখবে। মানে ওদের জনসংখ্যা কম, আমাদের জনবসতি অনেক বেশি, আমি তার কথা বলছি না। খালি অবাক হয়ে যাবেন যে ভুটানের সাইডটাতে গাছের ডেনসিটি, ঘনত্ব কত বেশি। ওরা কিন্তু এই পার্বত্য দেশটিকে রক্ষা করার জন্য যে কি বিপুল পরিমাণে বৃক্ষরোপণ করেছেন এবং জঙ্গলকে রক্ষা করার জন্য ওদের রাজনৈতিক বলুন, রাজতান্ত্রিক সিস্টেম বলুন বা জনসাধারণের মধ্যে এতটা সচেতনতা যে আপনি দুটো জায়গা, দুটো রাজ্যে মানে পশ্চিমবঙ্গ থেকে ভুটানে গেলেই ভারত আর ভুটানের পরিবেশের মধ্যে আকাশ পাতাল একটা তফাৎ দেখতে পাবেন যে কিভাবে তারা পরিবেশকে রক্ষা করার জন্য কাজ করছে। এটা কিছুটা আপনি পশ্চিমবঙ্গ থেকে সিকিমের দিকে গেলেও লক্ষ্য করবেন, তারাও কিন্তু বনসৃজনের ক্ষেত্রে অনেকটা বেশি কাজ করছে। কিন্তু আমাদের যদি উত্তরবঙ্গের দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংটা যান তাহলে কিন্তু দেখবেন যে বৃক্ষ মানে বিশেষ করে পাহাড়ি জঙ্গলটা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এখন অর্থনীতির প্রয়োজনে, জনসংখ্যার প্রয়োজনে আমাদের হয়তো পরিবেশ কিছুটা ক্ষতিসাধন করতেই হচ্ছে, কিন্তু তাকে রিপ্লেস করার জন্য যে সামাজিক সচেতনতা, দায়িত্ববোধ এবং পরিবেশকে যে ক্ষতি করছি তাকে রিপ্লেস করার জন্য আমার অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল এককভাবে আমার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা যে কোনো কারণেই হোক আমাদের দেশে গড়ে উঠতে পারছে না। ছোট থেকে বড় ওই আমরা নামকাওয়াস্তা হয়তো বৃক্ষরোপণ অনুষ্ঠান পালন করলাম, কিন্তু সেই যে ধরুন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা গাছ লাগাই, হয়তো 100টা গাছ লাগানো হলো, কিন্তু আবার পরের বছর যখন বৃক্ষ রোপণ সিজনটা আসছে তখন গিয়ে আমরা দেখলাম এই 100টার মধ্যে 99টা গাছই মরে গেছে। তাহলে এই যে আমাদের প্রচেষ্টাটা হলো, সেই প্রচেষ্টাটা ব্যর্থ হলো, কারণ এটা কিন্তু একদিন বৃক্ষরোপণের কাজ নয়।
পরিবেশকে রক্ষা করতে হলে আপনাকে 365 দিন তাকে সময় দিতে হবে। সেই সময়টা আমরা দিতে চাইছি না, সেই সচেতনতা আমাদের দেশের মানুষের মধ্যে, ছাত্রদের মধ্যে, কি গ্রামাঞ্চল কি শহরে কারোর মধ্যেই গড়ে উঠছে না। তার মধ্যে কয়েকজন ব্যতিক্রমী মানুষ রয়েছেন, কিন্তু সমষ্টিগতভাবে সবাই যদি এটা কাজটাকে নিজের দায়িত্ব হিসেবে এগিয়েছে না করেন, তাহলে আমরা তো পরিবেশটাকে উন্নত করতে পারবো না। এই পরিবেশ দিবসে আমার অনুরোধ, আপনারা সকলে পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত হন। পরিবেশকে সচেতনতা সম্পর্কে যেরকম আমরা কাজ করছি, সভা, সেমিনার, লেকচার, বই লেখা, তারপরে গবেষণাপত্র প্রকাশ করার মাধ্যমে, কিন্তু এই যে বৃক্ষরোপণ, সেই বৃক্ষরোপণ করার পরে পরিবেশকে রক্ষা করা, প্লাস্টিক যত্রতত্র না ফেলা, এই যে দায়িত্বগুলো, এই দায়িত্ব কর্তব্যগুলো যদি আমরা প্রত্যেকে মিলে একসাথে দাঁড়িয়ে থেকে কাজটা করি, তাহলে কিন্তু আমাদের দেখুন ডায়মন্ড হারবারে পিকনিক করতে যায় প্রচুর লোক, কিন্তু আপনি দেখবেন তারা শিক্ষিত, যত্রতত্র খাবার দাবার খেয়ে তারা কিন্তু থালা প্লেট ফেলে চলে আসছেন। অথচ এটাই কিন্তু খুব সুন্দরভাবে একটা বড় প্লাস্টিক প্যাকেটের মধ্যে সমস্ত বর্জ্য পদার্থ এক জায়গায় করে, যেখানে কোনো ভ্যাট বা কলকাতায় কোনো নোংরা ফেলার যে জায়গা, সেখানে নির্দিষ্ট জায়গায় যদি আমরা ফেলতাম, এটা করার জন্য কিন্তু বিরাট কোনো খরচা লাগে না। এবং যারা করছেন তারা কিন্তু কেউ অশিক্ষিত মানুষ নয়, যথেষ্ট শিক্ষিত লোক, তারা নিজের বাড়িতে কিন্তু এই কাজটা করবেন না। কিন্তু যেহেতু হয়ে গেল এটা প্রকৃতি, ভাগের মা গঙ্গা পায় না, আমরা কিন্তু যথেষ্টভাবে গঙ্গা দূষণ করে চলে আসলাম, বা ধরুন ডায়মন্ড হারবারের পাড়টাকে নোংরা করে চলে আসলাম। একবারও আমার মনের মধ্যে দায়িত্ব বিধলো না যে আমরা নোংরা করব না। এই সচেতনতা কিন্তু আমি বিদেশের বহু দেশের মধ্যে নাগরিকদের দেখেছি যে তারা কিন্তু যত্রতত্র নোংরা ফেলেন না, তাদেরও তো বর্জ্য তৈরি হচ্ছে, তারা কিন্তু বর্জ্যটাকে কালেক্ট করছেন, তারা কোথাও বেড়াতে যাচ্ছেন, অন্য যদি কেউ ফেলে দিয়ে থাকে তারা সেটাকে সংগ্রহ করছেন এবং নির্দিষ্ট স্থানে সেই নোংরা ফেলার ব্যবস্থা করছেন। এবং বর্জ্য ফেলার জায়গাটাও কিন্তু আমাদের সরকার বাহাদুরকে রাজ্য স্তরে, কেন্দ্রীয় স্তরে ফেলতে হবে। অনেক সময় আমি দেখবেন রাস্তার মধ্যে যদি আমরা বোতল ফেলতে চাই, ফেলার কিন্তু কোনো জায়গা নেই, মানে কোনো ডাস্টবিন নেই, কোনো বক্স নেই, কোনো রিসাইকেল বিন নেই। সব জায়গায় তো মলের মতো সিস্টেম থাকবে না যে যেখানে নির্দিষ্ট বাক্স রয়েছে, আমাদের রাস্তাতেও তার ব্যবস্থা থাকতে হবে, সেটা কিন্তু নেই। তার ফলে কি হচ্ছে, মানুষ যত্রতত্র ফেলে দিয়ে চলছে। এই সচেতনতাটা, এই কার্যকারী সচেতনতাটাকে আমি বলি, সেটা আমাদের ডেভেলপ করা দরকার। এই পরিবেশ দিবসে আমি সেই কথাটাকেই বারবার বলবো যে কার্যকরী ভূমিকা নিতে হবে। বেশ অনেকক্ষণ সময় আপনার থেকে পেলাম। আপনাকে রেডিও কলকাতার পক্ষ থেকে এবং রেডিও কলকাতার চাষবাস অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এবং সকল শ্রোতা বন্ধুকে। আগামী দিনে আবার আপনাদের সামনে উপস্থিত হওয়ার ইচ্ছা রইল। আপনাদের অত্যন্ত মানে সাফল্য কামনা করি। নমস্কার। নমস্কার, ভালো থাকবেন। ভালো থাকবেন আপনারা। নমস্কার। এতক্ষণ আমরা কৃষি ও আমাদের পরিবেশ নিয়ে ডক্টর সৈকত কুমার বাসুর থেকে তার মন্তব্য শুনে নিলাম।